চলুন ফিরে যাই আমাদের আজকের অতিথি চিত্রশিল্পী জয়তু চাকমার কাছে। এই যে জয়তু চাকমার একক চিত্রকর্ম প্রদর্শনী যেটা চলছে মোহাম্মদপুরের কলা কেন্দ্রে, এই যে একক চিত্রকর্ম প্রদর্শনী চলছে সেটি কি প্রথমবারের মতো আপনার করা হচ্ছে নাকি এর আগেও করা হয়েছে এককভাবে? এর আগেও করেছি কিন্তু দেশে এটা প্রথমবার। এর আগে যখন আমি স্টুডেন্ট ছিলাম কলকাতায়, তখন ওই সময় হচ্ছে কি আমার স্টুডেন্টের লাইফে যে কাজগুলো করি আমার মাস্টার্সে, মানে ওই কাজগুলো আমি ওখানে দেখাই। তো পরবর্তীতে হচ্ছে কি 2018 সালে হচ্ছে আমি বাংলাদেশে চলে আসি, এখানে ঢাকায় অবস্থান করছি। এখন 2020-এর পরবর্তী আমি 24 পর্যন্ত যে কাজগুলো করি ওই কাজগুলো নিয়ে হচ্ছে আমার এই একক প্রদর্শনী। রং রং পাখি যেভাবে ডাকে, এই ডাকাডাকির সাথে চিত্রকর্ম, মানে পাখি ডাকছে এবং আপনি রং তুলিতে সেটা ফুটিয়ে তুলছেন, এই ডাকাডাকি এবং রং তুলি এই দুটো সম্পর্কটা কি? রং পাখি হচ্ছে কি ওখানকার আমাদের অনেক রূপকথায় পাওয়া যায়। আমাদের চাকমার এই যে রূপকথাগুলো আছে গল্পে, একসময় অনেক ছিল পার্বত্য চট্টগ্রামে, এখন বিলুপ্ত প্রায় বলা যায় ওই পাখিটা। তো রং পাখির ডাক কিন্তু অনেকে শুনেনি, মানে সৌভাগ্য হয়নি। তো এটার সাথে হচ্ছে আমার যে গল্পগুলো, ওখানকার মানুষের যে গল্পগুলো, হয়তো সেই গল্পগুলো অনেকে শুনেনি, সেই গল্পগুলোর সাথে একটা কানেকশন তৈরি করা ওই রংরাং পাখিটার সাথে ওই মানুষের গল্পগুলো। আর হচ্ছে রংরাং পাখি যেহেতু মানে দিন দিন হারিয়ে যাচ্ছে, আর হচ্ছে আমরা ধরি যে পার্বত্য চট্টগ্রামে যে 60-এর দশকে যে কাপ্তাই বাঁধ হয়, বাঁধের কারণে যে মানুষগুলো ওখান থেকে হারিয়ে যায় বা অন্য জায়গায় চলে যায়, এটার সাথে একটা মিল রেখে এই পাখিটার নামে করা। বা এই যে রংরাং পাখি এবং আপনার স্থানীয় রূপকথার যে একটা বিষয় আছে সেই বিষয়টা আপনাকে ভাবিয়েছে, যে কারণে আপনি চিত্রকর্মের নামটাই দিয়েছেন রংরাং পাখি যেভাবে ডাকে, এবং এই ডাকাডাকির বিষয়টাকে আপনি আপনার রং তুলিতে ফুটিয়ে তুলেছেন। ইতিহাসকে যে নিজের মাঝে ধারণ করা, স্থানীয় রূপকথার গল্পগুলোকে যে গল্প যে আপনাকে টানছে, এই যে একটা সবকিছুর সম্মিলন, এই ডাকটা কবে পেয়েছিলেন বা কবে অনুভব করেছিলেন যে আমার এই জায়গাটা নিয়ে কাজ করা উচিত? আমি যেহেতু যখন কাজ শুরু করি, মানে ছাত্র ছিলাম, তখন থেকে আমার আস্তে আস্তে এই কাজগুলো সম্পর্কে আমি ধারণা নিই। মানে যেহেতু হচ্ছে কি একজন শিল্পী হলেও সে সমাজেরই এক অংশ, আর সে হচ্ছে কি পারিপার্শ্বিক বিষয়গুলো থেকে প্রভাবিত হয়। তো আমরা যেহেতু আমি যেহেতু রাঙ্গামাটিতে বড় হই, তো আমি ছোটোবেলা থেকে আমি হচ্ছে কাপ্তাই বাঁধের উপর দিয়ে যাতায়াত, এই গল্পগুলো শুনে আমি বড় হই। তো সে কারণে হচ্ছে কি এই পারিপার্শ্বিক বিষয়গুলো, আর হচ্ছে কি ওখানকার যে গল্পগুলো যেগুলো হচ্ছে আমরা অনেক জানি না, আর হচ্ছে সমসাময়িক যে ঘটনাগুলো, সবগুলো আমি আমার শিল্পকর্মে নিয়ে আসার চেষ্টা করেছি। এই যে সবকিছুকে মানে নিয়ে আসার বিষয়, সব বিষয়গুলোতে ফোকাস করে একটু একটু করে সবকিছু নিয়ে গুছিয়ে নিজের চিত্রকর্মটাকে তৈরি করা, এটা একটা দীর্ঘ সময়ের বিষয়। আপনার কতদিন সময় লেগেছিল এই কাজটি সম্পন্ন আমি করতে? সাধারণত হচ্ছে 2020-এর পরবর্তী আর হচ্ছে বর্তমান সময় পর্যন্ত 24 পর্যন্ত যে কাজগুলো আমার কাছে জমা হয়, যেগুলো আমি হচ্ছে কি আমার নিজের জন্য করি, আর ওই কাজগুলো থেকে আমার যেগুলো মনে হয় যে মানুষকে দেখানো যায়, যে কাজগুলো হচ্ছে কি আমার কাছে ভালো লাগে ব্যক্তিগতভাবে, আর হচ্ছে আমার কিউরেটর শারমিলি রহমান, ওনার কাছেও যেগুলো পছন্দ হয়, সবগুলো আমরা সিলেকশন করে এখানে আমরা ওগুলো দেখাচ্ছি। শুধু তো একটি নয়, মোট কতগুলো চিত্রকর্ম আছে এটাতে, এই এখানে প্রায় প্রদর্শনীতে? 61টি কাজ আছে, এবং সব মানে শুধু চিত্রকর্ম না, আমি চেষ্টা করেছি এখানে ড্রয়িং, পেইন্টিং, আর হচ্ছে ডিজিটাল আর্ট এবং স্কাল্পচার, ইনস্টলেশন, এই সব ধরনের কাজ রাখতে। এই যে বিভিন্ন ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করেছেন, চিত্রকর্মের বিষয় সব আমি খুব ভালো জানি না, একটু জানতে চাই যে কোন মাধ্যমের কাজ সব থেকে বেশি আছে এখানে? সবচেয়ে হচ্ছে বেশি ড্রয়িংয়ের কাজ। যদিও বা আমি পেইন্টিংয়ের একজন ছাত্র, কিন্তু আমার মনে হয় যে বর্তমান সময়ে আমার যদি আমার মনের ভাবটা প্রকাশ করার জন্য আমার যে মাধ্যমটা বেশি মানে গুরুত্বপূর্ণ মনে হয়, ওই মাধ্যমে বেশি আমি কাজ করতে পছন্দ করি। আর এই কাজের জন্য আপনাকে কোনো সহযোগিতা কেউ দিয়েছে কিনা, মানে আপনার সাথে আপনার কোনো বন্ধু বা আপনার কোনো শিক্ষক, তারা কি আসলে আপনার সাথে কোঅপারেট করেছে কিনা কাজটি করতে, নাকি আপনি শুধু একা চেষ্টায় আসলে এই পর্যন্ত এই কাজটিকে এনেছেন? না, অবশ্যই হচ্ছে কি আমার বন্ধু-বান্ধব যারা আছে, তারপরে আমার শিক্ষক যারা আছে, তো আমাকে অবশ্যই বিভিন্নভাবে ওনারা সাহায্য করেছে। তারপর আমি যখন ছাত্র ছিলাম তখন থেকে হচ্ছে কি শিক্ষকদের কাছ
থেকে আমরা পরামর্শ নিতাম আমার কাজগুলো কীভাবে আরও অগ্রগতি করা যায়। পরবর্তী সময় হচ্ছে কি কাজের কোনো যদি আমার সাহায্যের প্রয়োজন হয়, আমার বন্ধুবান্ধব যারা আছে তাদের কাছ থেকে আমি সাহায্য নিয়ে থাকি। তারপর এখন যেটা হচ্ছে আমি কীভাবে কাজগুলো দেখাবো, কাজগুলো কীভাবে ডিসপ্লে হবে, আমার কাজ হচ্ছে কি আমি শুধু কাজ করে যাওয়া, কাজ করে আবার আমি গ্যালারিতে পর্যন্ত নিয়ে যাওয়া। পরবর্তীতে হচ্ছে কি এটা কিউরেটর ডিসাইড করে কিভাবে এটা ডিসপ্লে হবে। তা ডিসপ্লেও হচ্ছে কাজের একটা অনেক বড় ভূমিকা রাখে, যেটা হচ্ছে কি আমরা কিভাবে ডিসপ্লে করলে কাজটা প্রদর্শনীতে আরও সুন্দর হয়, আরও ভালো হয়। গ্যালারি বাছাই করা এটিও তো একটা কঠিন বিষয়। রাজধানীর মোহাম্মদপুরের কলা কেন্দ্রে আপনার প্রদর্শনীটি হচ্ছে, আপনি কি আগে থেকেই ঠিক করে রেখেছিলেন যে আপনার প্রদর্শনীটি এখানে হবে? বা ঢাকা তো আসলে বিশাল বড় একটি শহর না, এর উত্তর এবং দক্ষিণের বিভিন্ন প্রান্তে আপনার হয়তো বা অনেকেই থাকতে পারেন যারা আসলে আপনার চিত্রকর্ম দেখার জন্য আগ্রহী। আপনি কেন মোহাম্মদপুরের কলা কেন্দ্রকে বেছে নিয়েছিলেন? কলা কেন্দ্রে হচ্ছে কি আমার যাতায়াতটা বেশি হয়, মানে আমি ওখানে সবসময় চলতে থাকে প্রদর্শনী, তো আমি এগুলো দেখি এবং আমার মনে হয় যে এই প্রদর্শনীগুলোর সাথে আমার কাজের যে টেকনিক বা হচ্ছে কি কাজের যে ভাবনা জায়গাগুলো, ওই গ্যালারিটা আমার মনে হয় পছন্দের আমার কাজের জন্য। মানে আমার কাজগুলো ওখানে দেখাতে পারলে আমার ভালো লাগতো, এরকম একটা অনুভূতি কাজ করতো সব সময় যে কলা কেন্দ্রে যারা যায় তারা সবাই হচ্ছে কি মানে শিল্পকে পছন্দ করে ওখানে যায়, মানে শিল্পে ভালো একটা কাজ দেখার জন্য, ভালো একটা ছবি দেখার জন্য। এটা সবার মনে একটা কাজ করে। তো সেক্ষেত্রে আমার মনে হয় কি ওখানে আমি যদি কাজ দেখানোর সুযোগ পাই তাহলে অনেকের সাথে আমার একটা পরিচয় হবে, অনেকের সাথে কাজ নিয়ে আমার আলোচনা হবে। এইটা আমি খুব চেয়েছিলাম আর কি। একজন শিল্পী হিসেবে আপনার কি কি প্রত্যাশা ছিল এই চিত্রকর্মটিকে নিয়ে? আমি তো হচ্ছে শুধু কাজ করে যাওয়ার একটা পরিকল্পনা ছিল যে আমি কাজ করব, হয়তোবা আমার ওরকম বড় একটা স্টুডিও না থাকলেও কিন্তু আমার কাজ করার জন্য একটা জায়গা রাখি আমি সব সময়। তো আমি এখানে আসার পরে আমি ড্রয়িং কাজ বেশি করি, যে আমার ড্রয়িং মানে এটা হচ্ছে কি মানে তাৎক্ষণিক হচ্ছে ছোট একটা জায়গায়ও করা যায় এবং হচ্ছে কি আমি যেটা ভাবি ওইটা খুব সহজে এটাকে ড্রয়িংয়ের মাধ্যমেও ফুটিয়ে তোলা যায়। তো মানে সবসময় যে পেন্টিং করতে হবে এরকম না, এরকম একটা আমি তো পেন্টিংও করি, মানে সব কাজে মিডিয়ামই আমার ভালো লাগে। তো আমার ড্রয়িংটাকে এখানে বেশি জোর দেওয়ার কারণ হচ্ছে কি আমি যে কোনো সময় একটা স্কেচ বই নিয়ে আমি বেরোচ্ছি, আমার একটা মাথার মধ্যে একটা ভাবনা কাজ করলো, আমি এখন ড্রয়িং করে রাখলাম। তো পরবর্তীতে মনে হলো যে হ্যাঁ এটা দেখানো যেতে পারে বা এই কাজটা হচ্ছে কি কোনো গ্যালারিতে বা কোনো এক্সিবিশনে এটা দেওয়া যেতে পারে। তখন আমার মনে হয় যে এই কাজটা আবার নিয়ে ওখানে আমি ডিসপ্লে করার চেষ্টা করি। তো এভাবে না যে আমি কোনো প্রদর্শনীর ধরে মানে কাজ করছি, আমার যে নিয়ম যেটা চলে, মানে আমি যে নিয়মের মধ্যে থাকি যে একটু কাজ করা, মাঝে মধ্যে এই সিনেমা দেখা, এগুলোর মধ্যেই আমি কাজ করতে করতে পরবর্তীতে হচ্ছে কি এগুলো প্রদর্শনীর জন্য আস্তে আস্তে রেডি হয়ে যায়। এবার একটু আপনার ছাত্র জীবনে ফিরতে চাই, কোথায় পড়াশোনা করেছেন? আমি পড়াশোনা করেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ওখানে আমি হচ্ছে চারুকলা চিত্রকলা বিষয়ে আমি ওখানে অনার্স এবং মাস্টার্স শেষ করি। পরবর্তীতে হচ্ছে কি আমি আইসিসিআর এর বৃত্তি নিয়ে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় মাস্টার্স শেষ করি। এই যে মাস্টার্স শেষ করা এবং আবার বাংলাদেশে পড়াশোনা করে বিদেশে মাস্টার্স করতে যাওয়া, এটা দীর্ঘমেয়াদী সময় ছিল। এর সময়টা তো আপনি অবশ্যই শুধুমাত্র চিত্রকর্ম নিয়েই পড়াশোনা করেছেন, চিত্রকর্ম নিয়েই থেকেছেন। তবে শৈশবের দিকে একটু যেতে চাই এবং জানতে চাই যে শৈশবে কি আপনি আসলে চিত্রশিল্পী হতে চেয়েছিলেন? আমার মনে হয়, কারণ হচ্ছে কি আমি যেখানে বড় হই এটা রাঙ্গামাটি শহর থেকে বেশ দূরে, বন্দুকভাঙ্গা নামে গ্রাম। তো ওই গ্রামে হচ্ছে কি আমি আমার শৈশব ওখানেই কাটে। তো আমি তখন থেকে ছবি আঁকতাম, মানে আমার যে পড়ালেখার যে খাতা বই ওগুলোর উপরে আমি নানাভাবে ছবি আঁকতাম। তো আমার এই আগ্রহ দেখে হচ্ছে কি আমার পরিবার ঠিক করে যে আমাকে ওখানে একটা চারুকলার স্কুল আছে যে ছোটদের, তো ওখানে আমাকে ড্রয়িং শেখাবে। তো এটা হচ্ছে দায়িত্বে আছে রতিকান্ত তঞ্চঙ্গা। তো আমি ওখানে ভর্তি হই পরবর্তীতে, যখন মনে হয় ক্লাস 3-তে থাকার সময়। তো ওখান থেকে আমি ক্লাস 10 পর্যন্ত আমি ওখানে শেখার সুযোগ পাই। তো আমার মনে হলো যে আমি এই বিষয়ের উপরে পড়াশোনা করব, আমি একজন মানে শিল্পী হওয়ার একটা আগ্রহ তৈরি হয় আস্তে আস্তে। তো পরবর্তীতে আমার কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়, আর এখন তো একজন শিল্পী হিসেবে কাজ করছি। চিত্রকর্ম প্রদর্শনী এককভাবে করার একটা ভিন্ন মহিমা থাকে এবং চিত্রকর্ম যখন অনেক শিল্পীর চিত্রকর্মের মাঝে স্থান পায় কোনো প্রদর্শনীতে, সেটা আরেক রকম অনুভূতি দিয়ে যায় আমাদেরকে। তো আপনার কাছে জানতে চাই যে দুটো বিষয় ভিন্ন ভিন্ন অনুভূতি দেয়, ভিন্ন মহিমা নিয়ে একজন শিল্পীর জীবন আবর্তিত হয়। আপনার
মাঝে এটি কেমন অনুভূতি দেয়, একক চিত্রকর্ম প্রদর্শনী এবং সেই সাথে গুণী অন্যান্য শিল্পীদের সাথে আপনার চিত্রকর্মের প্রদর্শনী? আমার দুটোই আমি খুব এনজয় করি, কারণ হচ্ছে আমি প্রথম প্রদর্শনী, যেহেতু এটা বাংলাদেশে আমার প্রথম প্রদর্শনী, কিন্তু এর আগে কিন্তু আমি অনেক মানে গ্রুপ প্রদর্শনীতে অংশগ্রহণ করি। তো সেখানে হচ্ছে কি অনেক গুণী শিল্পী আছেন, তারপরে হচ্ছে কি আমাদের পরবর্তী যারা কাজ করছে তারাও আছে, মানে বিভিন্ন জনের সাথে আমার বিভিন্ন ধরনের কাজ দেখার সৌভাগ্য হয়। এক একজনের কাজের ভাবনা এক এক রকম, কাজের হচ্ছে ধরন এক এক রকম। তো ওই কাজগুলো হচ্ছে কি সম্পর্কে আমি খুব মানে জানার আগ্রহ তৈরি হয় ওই কাজগুলো, বা আমরা আস্তে আস্তে দেখতে দেখতে ওই কাজগুলো আমার ভালো লাগে, বা শিল্পীগুলোর সাথে আমার পরিচয় হওয়া, এই জিনিসগুলো খুব ভালো লাগে আমার কাছে। এবং পরবর্তীতে যদি আমি ভাবি যে একক প্রদর্শনী করব, তো একক মানে হচ্ছে কি এখানে তো একটা জার্নি কাজ করে, যে আমি কত সময় থেকে কতগুলো কাজ দেখাচ্ছি, বা নির্দিষ্ট কোনো একটা কাজ কিন্তু একটা গ্রুপ প্রদর্শনীতে গেলেও একক প্রদর্শনীতে কিন্তু অনেক কাজ রাখতে হয় সাধারণত। তো অনেকগুলো কাজ কিভাবে থাকবে, এটা কিভাবে ডিসপ্লে হবে, বা হচ্ছে কোন সময়কে এইটা আমি দেখাতে চাচ্ছি, বা আমি কত কত সময় থেকে কত সময় যে জার্নিটা আমার, ওই জার্নির কাজগুলো দেখাতে চাচ্ছি, সবগুলো মিলে একটা ভাবনার একটা বিষয় থাকে। তো অবশ্য হচ্ছে কি আমার দুটোই আমি খুব করি, এনজয় করি। আমি আরও চেষ্টা করব পরবর্তীতে হচ্ছে আরও বেশি সময় ধরে কাজ করে আরও একক প্রদর্শনী করা যায় কিনা। আপনি তো দেশে পড়াশোনা করেছেন, দেশের বাইরেও পড়াশোনা করেছেন। আপনার দেশে যেমন চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে, দেশের বাইরেও হয়েছে। দুটো জায়গায় পড়াশোনা করা, দুটো জায়গায় ভিন্নভাবে প্রদর্শনী করা, আমার মনে হয় দুটো বেশ ভালো রকম পার্থক্য আপনাকে দিয়েছে। একটু জানতে চাই যে এই পার্থক্যগুলো আসলে আপনার দৃষ্টিতে কেমন ছিল? আমার ওভাবে খুব একটা মনে হয়নি, কারণ হচ্ছে কি আমি তো যেহেতু পাশের দেশেই পড়ালেখা করি, মানে এখানে সংস্কৃতি দিকগতভাবেও মানে খুব একটা পার্থক্য দেখা যায় না। কিন্তু মানে ওখানেও আমি এখানে পড়ালেখা করার পর ওখানে যখন পড়ালেখা শুরু করি, তখন হ্যাঁ আমাদের একটু মানে একাডেমিকভাবে কিছু নিয়মকানুন একটু পরিবর্তন আছে, যেগুলো হচ্ছে কি আমরা ওগুলোর মধ্য দিয়ে কাজ করতে হয়। কিন্তু আমার মনে হয় যে মানে ওখানে গেলে যে মানে খুব ভালো কাজ করবে এরকম না। এটা পুরোটাই হচ্ছে একজন শিল্পীর উপরে বা একজন ছাত্রের উপরে নির্ভর করে, সে কী ধরনের কাজ করতে চায় এবং তার আগ্রহের উপরে। অবশ্যই হচ্ছে কি শিক্ষকরাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি চট্টগ্রাম থাকার সময় যাদের পেয়েছি শিক্ষক হিসেবে, অলোক রায় স্যার, ডালিয়ান মামুন স্যার, তারা আমার কাছে অনেক বড় ভূমিকা রেখেছে বলে আমি মনে করি। কারণ হচ্ছে কি পরবর্তীতে শিক্ষকরা তো আসলে মানে শিল্পী তৈরি করতে না পারলেও ওই বীজটা কিন্তু রোপণ করে দেয় শিল্পী হওয়ার যে তো ওইটা হচ্ছে কি যদি মানে সুন্দর করে কাজে লাগানো যায় পরবর্তী সময় পর্যন্ত, তো ওই জার্নিটা অনেক স্মুথলি কাজ করে, যে আমার যাত্রার হিসেবে মানে আমি আরও মানে খুব মসৃণভাবে এগোতে পারবো, মানে এটা আমার কাছে মনে হয়। এবং পরবর্তীতে যখন ভারতে যাই, ওখানে হচ্ছে কি আমি নিখিল স্যার, তারপর হচ্ছে অনিন্দ্য স্যারের কাছ থেকে অনেক অনেক আমি সাহায্য পেয়েছি কাজের ব্যাপারে, সবসময় কাজ নিয়ে কথা হতো আমার সাথে। তো আমি এখানে বলেন বা হচ্ছে বাইরে পড়ালেখা করি, আমি দু জায়গায় কিন্তু আমি আমার শিক্ষকদের কাছ থেকে খুব ভালো ধরনের সাহায্য পেয়েছি বলা যায় আমার কাজের ব্যাপারে। সবসময় ওনারা কাজ নিয়ে আমার সাথে আলোচনা করতেন এবং কাজ কিভাবে আরও ভালো করা যায় এগুলো নিয়ে কথা বলতেন। শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা পেয়েছেন এবং খুব সহজ এবং সরলভাবে আপনার কাজগুলোকে এগিয়ে নেওয়ার যে প্রয়াস আপনার ছিল সেটিও অনেকটা অর্জন করতে পেরেছেন। জীবনে চিত্রশিল্পী হিসেবে কোথায় নিজেকে দেখতে চান, ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি কোনোদিনও ভবিষ্যৎ পরিকল্পনা দিয়ে কাজ করিনি। আমার কাজ ছিল হচ্ছে কি আমার নিজের কাজ করে যাওয়া। এখন সেটা ভবিষ্যতে দেখা যাবে আমি কোন জায়গায় থাকি। আমার বর্তমানে শুধু ইচ্ছে হচ্ছে কি আমার কাজটা যাতে আমি চালিয়ে নিতে পারি, এটুকুই। অনেক অনেক শুভকামনা রইল জাহিদুল চাকমা আপনার জন্য, এবং আপনার চিত্রকর্মের যে প্রদর্শনী চলছে রংরাং পাখি যেভাবে ডাকে সেটি দেখার জন্য আমন্ত্রণ রইল আমাদের দর্শকদের প্রতি। অনেক ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে, আর বাংলা ভিশনকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং কলা কেন্দ্রকে ধন্যবাদ। আমি আমার দর্শকদের অনুরোধ জানাবো, আগামী 14ই মে পর্যন্ত প্রদর্শনীটি চলবে। আপনারা সবাই আসেন গ্যালারিতে, দেখা হবে। ধন্যবাদ সবাইকে। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সাথে। এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরুত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 আমাদের ইমেল অ্যাড্রেস দিন প্রতিদিন@banglavision.tv। ভারতীয় জাতীয়তাবাদী রাজনীতিক মহাত্মা গান্ধীর একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, ভালো চিন্তা করুন, কারণ আমাদের চিন্তা সবসময় প্রতিজ্ঞায় পরিণত হয়।
প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।